স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে। দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া সবুজ অঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় চলে আসি আমি লিয়ানা। নতুন করে গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আগামী 1 বছরের জন্য পুনর্গঠিত কমিটিতে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের 15 সচিব সহ চলচ্চিত্র অঙ্গনের 15 ব্যক্তিত্ব। এবছর সেই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান ও বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল। নতুন কমিটিতে সদস্য হিসেবে পূর্ণিমা ছাড়াও আছেন জ্যেষ্ঠ অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী। এছাড়াও আছেন জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম, এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। চাহিদা না থাকলে সেই সিনেমা চালাবে না স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সম্প্রতি ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান দেশের শীর্ষ মুভি চেইন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। এদিন তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে সবকিছু সাপ্লাই ডিমান্ডের ওপর চলে। দর্শক ভালো সিনেমা দেখতে চায়, তাই নির্মাতা প্রযোজকদের ভালো ছবি বানানোর অনুরোধ জানান তিনি। সিনেপ্লেক্সের হলগুলোতে কোনো সিনেমার দর্শক না হলে তার দায়ভার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নেবে না। শ্যামাকাব্য ও ডেট বডি সিনেমা দুটি কেন সরিয়ে নেওয়া হলো এ বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন মাহবুব রহমান রুহেল। এ সময় উপস্থিত ছিলেন সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ আহমেদ। এখন ভালো ছবি বানাবো না, মানুষ দেখবে না, এটার জন্য আমাকে ব্লেম করবে। আমরা যদি এটা নামিয়ে দিই, কারণ আমাকে তো অন্য ছবির জন্য চান্স দিতে হবে। ভালো অনেক বাংলা ছবি আছে, ভালো ইংলিশ ছবি আছে, সেগুলো দিতে হবে। আমার মেইন টার্গেট হলো যে দর্শক ধরে রাখা, দর্শককে সিনেমা মুখী করা। এখন আমার লোকাল ফিল্ম দিয়ে এটা এনাফ না, কারণ লোকাল এনাফ ভালো ছবি হচ্ছে না। আমাকে ইন্টারন্যাশনাল ফিল্মস বা বিদেশি ছবির উপরে আমাকে নির্ভর করতেই হবে, কারণ আমি মানুষকে আকৃষ্ট করতে চাই। মানুষ একবার এক একটা ছবি দেখতে চায়। যারা একবার হ্যাবিটে পরিণত হবে, এই হ্যাবিটটা থাকবে এবং এটা কিন্তু ইনডাইরেক্টলি এবং ডিরেক্টলি বাংলা ছবিকে এটা হেল্প করবে। সিনেমার নায়ক শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসান এবার একসঙ্গে যুক্ত হয়েছেন। পেশাগত কাজে দুজনেই থাকেন মহাব্যস্ত। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সচরাচর দেখা সাক্ষাৎ হয় না। তবে শাকিব খানের ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান, আর তাই প্রায়ই এখন দেখা যায় দুজনকে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে দেখা গেছে দুই তারকাকে, সাথে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। এ সময় তিনজনের বক্তব্যতেই উঠে আসে শাকিব খানের ব্যবসা প্রতিষ্ঠানের কথা। এদিন দুই শাকিবের ভক্তরাই এসে ভিড় করেন হোটেলে, আর তাই বেগ পেতে হয় সেখানে থাকা নিরাপত্তা কর্মীদের। তুফান ঝড়ের কাঁপছে সব, আমাদের ঝড় তো মাত্র শুরু হয়েছে। ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক মানে কোন মানে ঝড় শুরুই হয়নি, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে, একদম চমকাচ্ছে। তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি। নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমার্ক হার্ডেনের প্রোগ্রামে আমরা এই সেম অনুষ্ঠানেই আমরা যখন আসব, তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার্ক হার্ডেনের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে। আমি এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারি না এই মুহূর্তে। এটা যদি মনে হয় যে আমি খুব প্রমোশনের জন্য বলছি, সেটাও ভাবতে পারেন। আর আমার কথা যারা ভরসা করবেন তারা কখনই ঠকবেন না, এইটুকু আমি গ্যারান্টিটা দিতেই পারি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয়। দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে। আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে। ধারাবাহিক নাটক ক্যাম্পাসের প্রচার শুরু হয়েছিল গত বছরের 17 ডিসেম্বর। আওরঙ্গজেবের লেখা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটি ইতিমধ্যে দর্শক মহলে সাড়া ফেলেছে। সম্প্রতি নাটকটির 100তম পর্ব প্রচারিত হয়েছে, আর এ উপলক্ষে এক আনন্দ আড্ডার আয়োজন করে সংশ্লিষ্টরা। এদিন জানানো হয় নাটকের কাস্টিং ও গল্পে আসছে নতুন চমক। 100তম পর্বের পর থেকে যুক্ত হবেন সালাহা খানম নাদিয়া, সাজু খাদেম সহ কয়েকজন অভিনয়শিল্পী। দেশের বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয় ঘিরে এ নাটকের কাহিনী। ক্যাম্পাসের প্রেম, আড্ডা, ঝগড়া, রাজনীতি নানা বিষয় উঠে আসছে ধারাবাহিকটিতে। অভিনয় করেছেন রওনক হাসান, চাষী আলম, নাজিয়া হক অর্ষা, সুষমা সরকার, মিহি
আহসান সহ আরও অনেকে। মনটা খারাপ হয়ে গেছিল যে প্ল্যান হইলো, বাট আমি এখানে নাই। তুহিন ভাই আসলে সারপ্রাইজিংলি আমাকে রেখেছে। পরে আমি তো প্রথম থেকে দেখা শুরু করলাম। আমি সাধুবাদ জানাই আরিফ ভাইকে, আরঙ্গ ভাইকে এবং তুহিন ভাইকে, যে এখন যে গতানুগতিক রুচিবোধ চলে আসছে আমাদের অডিয়েন্সদেরকে, তার সম্পূর্ণ বাইরে গিয়ে, একদম ট্র্যাকের বাইরে গিয়ে একটা এত সুন্দর সাহসিক একটা স্টেপ নিয়েছে। অনেক রেসপন্স পাচ্ছি এবং সব জায়গায় যেখানেই যাই না কেন ক্যাম্পাস নিয়ে দু একটা কথা শুনতেই হয়। ইনফ্যাক্ট আমি যখন ফেসবুকে কোনো ছবি পোস্ট করি তখনও আসলে ক্যাম্পাস নিয়ে 3-4টা কমেন্ট থাকেই। 2024-এ এসে কোনো কাজে লম্বা সময় বন্ডিং এবং সেটাকে আসলে খুবই স্বতঃস্ফূর্ত টেনে নিয়ে যাওয়া এবং সেটা অন স্ক্রিনে দেখতে পাওয়াটা, এটা খুবই রেয়ারেস্ট হয়ে গেছে। সো আমি এই টিমটা আসলে সেটা করতে পেরেছে। সো এইটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। আমাকে অনেকেই বলে, ভাই আপনাদের ক্যাম্পাস নাটকটা অনেক সুন্দর হচ্ছে, এটা করতেছেন কোথায়? আমি বলছি রাজশাহীতে। বলে আপনাদের লোকেশনগুলো খুব সুন্দর। আমার এই গুলশান বনের মানুষও কিন্তু ক্যাম্পাস দেখতেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই তরুণদের সাথে কাজ করতে গিয়ে মানে এই জায়গাটা খুবই প্রাণোচ্ছল এবং যে কারণে এখানে কোনো কাউকে খুব বেশি কষ্ট করে অভিনয় করতে হয় না। যার যার চরিত্র গড়িয়ে যাচ্ছে, এইভাবেই ক্যাম্পাসে আরও অনেক দূর গড়িয়ে যাক। যখন রাজশাহীতে জার্নিটা শুরু হয় তখন আমার মনে হয় যে আমি আমার পরিবারে যাচ্ছি। এই জার্নিটা পর্বের হিসাবে রাখছি না আমি, কত পর্বে শেষ হবে সেটা না, এই জার্নিটা আমার লাইফের অন্যতম একটা জার্নি। অবশেষে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ময়ূরাক্ষী। ফেসবুক ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন গ্ল্যামার গার্ল ববি ও দীপ জুটি। প্রেম ও প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ময়ূরাক্ষী সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ সাজিয়েছেন গোলাম রাব্বানি। এদিকে মাত্র কয়েকদিন আগে নেট দুনিয়ায় ঝড় তুলেছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের আলোচিত সিনেমা তুফানের টিজার। এবার প্রকাশ্যে এসেছে নির্মাতা রায়হান রাফির এই ঈদের সিনেমার আরও একটি পোস্টার। সেখানে ধরা দিয়েছেন ছবির নায়িকা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বারিশা হক ব্র্যান্ড প্রমোটার, উপস্থাপিকা, মডেল এবং নৃত্যশিল্পী, তবে ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচিত মুখ তিনি সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আলভি সীমান্ত নাটক এবং বিজ্ঞাপন নির্মাণে ব্যস্ত সময় পার করছেন, পাশাপাশি নাম লিখিয়েছেন উদ্যোক্তার খাতাতেও। নিউজ 24-এর সাথে একান্ত আলাপচারিতায় উঠে আসে তাদের দৈনন্দিন ব্যস্ততা, জনপ্রিয়তা প্রসঙ্গে নানান কথা। আমি যে সকল চ্যানেলে উপস্থাপনা করতাম সেখানে কিন্তু অনেক সময় ডিরেক্টররা আসতেন, দেখা যেত মেকআপ রুমে বা অফিস রুমে, যখন আমাকে দেখতেন তখন বলতো যে তুমিও কাজ করতে পারো আমাদের সাথে। তো সেভাবে আমার কিছু মেগা ধারাবাহিকে কাজ হয়েছে, আমার কিছু একক নাটকে আমি কাজ করেছি। পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমার ক্যারিয়ারটা অনেক বেশি মনোটোনাস হয়ে যাচ্ছে। সেই চ্যানেলের স্ক্রিপ্টেড অ্যাঙ্করিং করছি, শ্যুট করছি, মডেলিং অনেক বছর করেছি। আমার কাছে মনে হলো যে ব্র্যান্ডিং বা প্রমোশন যে সেক্টরটা আছে কোভিডের সময়, যেটা অনেক বেশি ব্লাস্ট হলো, আমি তখন স্টার্ট করলাম যে লেটস সি কি হয়। তখনও আসলে ভাবিনি যে মানুষ এতটা বেশি সাদরে গ্রহণ করবে। নির্দেশক হিসেবে আমি কিন্তু খুব বেশি কাজ করি না, আমার কাজগুলো খুব সিলেক্টিভ হয়। কারণ যেহেতু এটাকে আমি পেশা হিসেবে নিতে চাই না, একদমই শখের জায়গা, সেখান থেকে আমি চাই যে আমার যেই কাজগুলো হবে আমি যাতে আমার বেস্ট আউটপুটগুলো দিতে পারি। এখনকার পার্সপেক্টিভ যদি চিন্তা করি, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ইভেন টিভিতেও যেসব ইউটিউব চ্যানেল আছে তারা ভিউর প্রতি আসলে খুব বেশি গুরুত্ব দিচ্ছে এবং এমন কিছু কন্টেন্ট তারা করছে এবং এমন উদ্ভট নাম দিচ্ছে যেই নাম বা টাইটেলের জন্যই আপনার হয়তো কন্টেন্টটা দেখতে ইচ্ছা করবে, কারণ এটা একটা বিজনেস। আমি উদ্যোক্তা হিসেবে বেশ কয়েক বছর যাবতই কাজ করছি এবং আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি গতানুগতিক ব্যবসায় যেতে চাই না, যেই ব্যবসাতে একটু রিস্ক বেশি থাকবে এবং প্রফিটও বেশি থাকবে, সেই ধরনের বিজনেসটাই আমি চুজ করি। তো সেখান থেকে আমার অনেক বছর যাবত একটা ইচ্ছা ছিল যে এভিয়েশন কোম্পানিতে আমি কাজ করব। কোম্পানি থেকেই আসলে আমার রেমুনারেশনটা ওরা দিয়েছে এবং আমি যেটা চেয়েছি সেটাই দিয়েছে, এই জন্য আমার হাজব্যান্ডকে থ্যাঙ্কস এবং ফ্লাইটেক্স এভিয়েশনকে থ্যাঙ্কস। কারণ আমি আসলে ভাবিনি যে ওরা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচন করবে। স্পেশালি আমরা হেলিকপ্টার রাইডকে এত বেশি সহজলভ্য করতে চাচ্ছি, এত বেশি অ্যাভেলেবেল করতে চাচ্ছি যে মানুষের মাথায় হেলিকপ্টার শব্দটা শুনলে যাতে আর লাক্সারি না মনে হয়। আমার ইচ্ছা আছে আমার আরও কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার, যেখানে হয়তো মেয়েরা কাজ করতে পারবে, মেয়েরা স্বাবলম্বী হতে পারবে,
পাশাপাশি আমার ইচ্ছা আছে, যেহেতু আমি দীর্ঘদিন শোবিজ সেক্টরে আছি, শোবিজ সেক্টর নিয়ে কিছু একটা করার। সত্যি এমন কাজের প্রশংসা কিন্তু দিতেই হয় বাড়ির সীমান্ত দম্পতিকে। তাদের দেখে নিশ্চয়ই অন্যরাও অনুপ্রাণিত হবে, স্বাবলম্বী হবার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে নিম্নবিত্তদের মাঝে। এতটুকু প্রত্যাশা আমরা করতেই পারি। আপনারা কি বলেন দর্শক? নিউজ 24 এন্টারটেইনমেন্টে নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। টেলিভিশন আর সিলভার স্ক্রিনের জনপ্রিয় মুখ রোজি সিদ্দিকী। মঞ্চেও রয়েছে যার সমান জনপ্রিয়তা। দীর্ঘদিন যুক্ত রয়েছেন ঢাকায় থিয়েটারের সঙ্গে। সম্প্রতি পঞ্চনারীর আখ্যান মঞ্চনাটক নিয়ে হাজির দর্শকের সামনে তুলে ধরেন 5 জন নারীর জীবন কাহিনী। অভিমানের সুরে মেলে ধরেন একটি নারীর অন্তরালের কথা। হায় রে মানুষ, এই মোবাইল ফোন আর বিজলি বাতির যুগে ভূত পেতনি দৈত্য দানবে বিশ্বাস করে। নারী কেবল নারী নয়, তার পরিচিতি মানুষ। তবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে মানুষ হিসাবে গণ্য করে কজন? নারীর অধিকার নিয়ে কথা তো অনেক হয়, কিন্তু জীবন চলার পথে বারবার অন্যায়, বিভেদ আর বৈষম্যের শিকার হয় নারীত্ব। এই আর্তনাদি ধ্বনিত হয়েছে পঞ্চনারীর আখ্যান শীর্ষক নাট্যে, যার একক অভিনয় শিল্পী মঞ্চের দাপুটে অভিনেত্রী রোজি সিদ্দিকী। 5টা স্তরের মানুষের 5 রকমের জীবনের একটা বর্ণনা। তো শুধু 5টা করার পর আমি প্রচুর দর্শকের মুখে আমাকে এটা শুনতে হয়, যেটা যদি 10টা নারীর আখ্যান হতো তাও আমরা দেখতাম। এটা আমার জন্য একটা বড় পাওয়া। আর আমি মূলত চেষ্টাই করেছি যে 5 জন নারীর বাইরে আমি রোজি, কোনোভাবে যেন দর্শক আমাকে দেখতে না পায়। জোলেখা, অন্তরা, মনোরমা, মরিয়ম এবং মমতাজ, এই 5 চরিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের 5 নারীর জীবন কাহিনী তুলে ধরেছেন এই অভিনেত্রী। অভিমানের সুরে তার কণ্ঠে ভেসে আসে একটি নারীর অন্তরালের কথা। যেই মুহূর্তে আমি যেই চরিত্রটা করি, আমার তখন মনে হয় আমি তাকে ফিল করে করছি। আমি ওই সিচুয়েশনটা, ওই কষ্টটা, ওই বেদনাটা, ওই আনন্দটা আমি অনুভব করি বলেই আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং দর্শক সেটাকে বিশ্বাসযোগ্য মনে করে। এ নাটকের নির্দেশক শহীদুজ্জামান সেলিম কোন ভাবনা থেকে মঞ্চের জন্য পঞ্চনারীর আখ্যানকে বেছে নিলেন, এমন প্রশ্নে তিনি জানান, আমি মেয়েদের যে বিশেষ যে যন্ত্রণাগুলো আছে, মেয়েদের উপরে আমাদের সমাজে যে অত্যাচারগুলো আছে, সেটা যে কোনো পেশার ক্ষেত্রেই একটা তাকে মেয়ে হিসাবে ট্রিট করা হয়, এটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে পঞ্চনারী আখ্যান। নিপীড়ন আর নির্যাতনের জাতাকলে পিষ্ট হওয়া নারী বন্দি দশা থেকে কবে মুক্তি পাবে, কবেই বা নিজেকে মানুষ রূপেই মেলে ধরতে পারবে, এমন ভাবনাই দর্শকদের মধ্যে সঞ্চারিত করতে চায় নাট্যদলের সংশ্লিষ্টরা। জীবন চলার পথে বারবার অন্যায়, বিভেদ আর বৈষম্যের শিকার হয় নারীত্ব। সত্যিই তো, এই বন্দি দশা থেকে কবে মুক্তি পাবে নারী? কবে একজন নারী মানুষ বা ব্যক্তি রূপে নিজেকে মেলে ধরতে পারবে? এই আখ্যানের আর্তনাদ কি পৌঁছাবে তথাকথিত পুরুষ সমাজে? প্রশ্নই রয়ে যায়। চিত্রকলায় আধুনিক একটি মাধ্যম ছাপচিত্র। দেশভাগ ও পরবর্তীকালে বাংলাদেশে আধুনিক শিল্পচর্চার উদ্ভব ও চারুশিল্প প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকেই ছাপাই ছবির প্রচলন ছিল। চর্চার ক্ষেত্রে কম হলেও বাংলাদেশে এই শিল্পের রয়েছে প্রাতিষ্ঠানিক মর্যাদা। সম্প্রতি রাজধানীর কসমোস গ্যালারিতে অনুষ্ঠিত হলো ছাপচিত্রের ওপর কর্মশালা, যেখানে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য চিত্রশিল্পী। প্রিন্ট মেকিংটা ছিল মানুষের আসলে একদম আদি ভাষা। যেমন মানুষ গুহা চিত্রে ছাপ দিয়েছে, ছাপ দিয়ে চিন্তা করেছে যদি এই বাইসনটাকে আমি ধরতে পারি,
এই যে একটা জাদু বিশ্বাস, এইখান থেকে এই ভাষা, তার মানে মানুষের মুখের ভাষার আগে প্রিন্ট মেকিংয়ের ভাষাটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল। প্রিন্ট মেকিংয়ের 3-4টা ভাষা আছে, মানে প্রধান ভাষা প্লেনোগ্রাফি, তারপরে ইন্টাগ্লিও, আর একটা হচ্ছে রিলিফ প্রসেস। এটা হচ্ছে প্লেনোগ্রাফির একটা প্রসেস, যেটা একটা প্রসেস না, অনেকগুলো প্রসেস সম্পর্কে আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি, যে এই 4 দিনে আমরা যতটুকু দিতে পারি। পেইন্টিংয়ের একটা কপি হয়, কিন্তু প্রিন্ট মেকিংয়ের 10টা অরিজিনাল কপি হয়। 10টার সাথে 10টার সূক্ষ্ম হলেও ডিফারেন্স থাকবে, কিন্তু এই 10টা কপি অর্থাৎ লেস দামে আপনি মোর কোয়ালিটিফুল জিনিস মানুষকে প্রোভাইড করতে পারছেন। ছাপচিত্রের মাধ্যমে তার মিডিয়াগত একটা বৈশিষ্ট্য আছে, যেটা স্বকীয়, এবং সেই স্বকীয়তা এবং শিল্পের স্বকীয়তা, দুই স্বকীয়তা ধারা মিলে শিল্পকর্মের অপরূপ রূপ ধারণ করে। প্লেট লিথোতে কিভাবে ওয়াটার কালার করা যায়, কিভাবে উডের উপরে লিথো করা যায়, তারপরে প্লেটটাকে কিভাবে গ্রাইন্ড করে বা হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন দিয়ে কিভাবে গ্রাইন্ড করে সেটাকে প্রিন্ট নেওয়া যায়, এইসব বিভিন্ন বিষয়গুলো স্যার আমাদের সাথে একটা শেয়ারিংয়ের মাধ্যমে একটা ডিসকাস করেছে আমাদের সাথে। প্লেনোগ্রাফি এই মিডিয়ামটা প্রায় বাংলাদেশে বেশ মানে কয়েক বছর যাবতই কাজ চলে আসছে এই মিডিয়ামে, কিন্তু মিডিয়ামটা একটু অতটা কি বলে সহজলভ্য এবং সবার কাছে এই টেকনিকগুলো অতটা উন্মুক্ত না থাকায় সবাই করতে পারছিল না। উজ্জ্বল ভাইয়ের সাথে এ বিষয়ে কথা হয়, আমি জানি যে উনি এ বিষয়ে বেশ দক্ষ এবং এ বিষয়ে অনেক জ্ঞান রাখেন। ওনার সাথে কথা হওয়ার পরে উনি রাজি হয়ে যান যে আমাদের এখানে একটা ওয়ার্কশপ করানোর, এবং আমরা প্ল্যান করি এভাবে যে আমরা এই ওয়ার্কশপটা এমন আর্টিস্ট সিলেক্ট করবো যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় এই মিডিয়ামটা তারাও শিখাতে পারেন। এই কর্মশালার মধ্য দিয়ে ছাপচিত্রের মূল বৈশিষ্ট্য আয়ত্তে আনতে পারবেন অংশগ্রহণকারীরা, এমনটা প্রত্যাশা করছেন আয়োজকরা। সেই সাথে এই শিল্পীরা নিজেদের প্রাতিষ্ঠানিক বিভাগেও ছাপচিত্রের কৌশল শেখাতে পারবেন অন্যান্য শিক্ষার্থীদের। একই সাথে প্রদর্শনীর মাধ্যমে ছাপচিত্রের প্রচার এবং প্রসারও পাবে সমান গুরুত্ব। দর্শক, এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন নিউজ 24 এন্টারটেনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া শোবিজ অঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প জানতে দেখতে থাকুন নিউজ 24।